আচ্ছা, তোমাদের গত ক্লাসের টপিক নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, ঠিক আছে? আগে একটু প্রশ্ন নেই, যেহেতু তোমাদের আমি গত ক্লাসে প্রশ্ন নিতে পারিনি। আমি পড়িয়েছিলাম হচ্ছে তোমাদের 8 নাম্বারটা পড়িয়েছি। তারপরে হচ্ছে উম, এখান থেকে 12, ঠিক আছে। 8, 12, 13। আচ্ছা, 8 না, সরি, এখানে হবে তোমাদের 12, 13, তারপরে হচ্ছে 14, 15। এই তো এই 4টা কোয়েশ্চেন। কোয়েশ্চেনে কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারোনি এমন কেউ আছো? ওকে, প্রশ্ন না থাকলে ভালো, তবে তোমরা একটু বাসায় পড়বা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু হচ্ছে। এই টেস্টের প্রশ্নগুলো ওগুলো একটু বাসায় অ্যানালাইসিস করবা ভালোভাবে। তাহলে আজকে আমরা পড়বো 17 নাম্বার প্রশ্ন থেকে। এটাও খুবই ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু সিরিয়ালে যাচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আগে সলভ করানোর চেষ্টা করছি। আর হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট গুলো আমরা হচ্ছে পরবর্তীতে পড়বো। তাহলে এখন দেখো, এখানে বলেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য লিখো। বৈশিষ্ট্য বলতে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটা কিন্তু আমরা জানি বাজারটা কাকে বলে, তোমরা অনেকবার এটা পড়েছো। যেমন বলেছে কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আগে লিখতে হবে কাকে বলে। একটু ওলট পালট আছে, তোমরা এটা ঠিক করে লিখবা। যেমন সংজ্ঞাটা এখান থেকে আছে, যে যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে এবং প্রত্যেকে একটি সমজাতীয় দ্রব্য ক্রয় এবং বিক্রয় করে থাকে, সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। কথাটা কি, যে একটা বাজার, সেখানে কি হবে, অনেকজন ক্রেতা থাকবে, অনেকজন বিক্রেতা থাকবে, এবং কি তারা সবাই সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করবে। ঠিক আছে। মানে বলেছে ক্রেতা অসংখ্য, বিক্রেতাও অসংখ্য থাকবে, এবং বলেছে কি যে তাদের যে প্রোডাক্টটা সেল করবে সেটা সেম ধরনের প্রোডাক্ট হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ক্ষেত্রে আমরা বুঝি যে, মনে করো যে যেমন আছে সবজি বাজার, তারপরে মুদির দোকান, এরকম টাইপসের আমরা দ্রব্যগুলাকে বুঝে থাকি। বলেছে কি বিক্রয় করে থাকি সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে, বা এটার ইংলিশটা কিন্তু কম্পিটিটিভ মার্কেট। তাহলে দেখো, এখানে আমাদের প্রথম পয়েন্টটা যেটা আমরা সংজ্ঞা থেকেই পাই, যে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, সেটা কিন্তু বলে দিয়েছি। যে যে এটা লাইনটা এখানে সুন্দর করে দেয়া আছে, যে একজন ক্রেতা বা কোনো বিক্রেতা দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না, মানে এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। দেখো, প্রত্যেক ক্রেতা বাজারে মোট চাহিদার অতি ক্ষুদ্র অংশ দখল করে থাকে। মানে হচ্ছে চাহিদা অনুযায়ী এখানে পণ্যগুলা কি থাকে, মার্কেটে থাকে বা বাজারে থাকে। তারপরে বলা আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সকল বিক্রেতাই এক জাতীয় দ্রব্য বিক্রয় করে। যেমন দেখো, একই দ্রব্যের সঙ্গে অন্য দ্রব্যের পার্থক্য নেই। বলেছে কি সকলেই একই দ্রব্য বিক্রয় করেছে ধরা যেতে পারে। আচ্ছা, মানে একই দ্রব্য বিক্রয় করে থাকে, দ্রব্যটা কিন্তু সেম থাকে। যেমন বলেছে, এই যে কথাটা কিন্তু একটাই, সেম দ্রব্য বা সমজাতীয় দ্রব্য, একই দ্রব্য, কথাটা মানে হচ্ছে কি সমজাতীয় দ্রব্য বিক্রি করে থাকে। বলেছে এ বাজারে একটি মাত্র দাম থাকবে, যে দামে দ্রব্যটি কেনা বেচা হবে। ঠিক আছে। ব্যক্তিগতভাবে কোনো ক্রেতা বা কোনো বিক্রেতা ওই দামকে বাড়াতে বা কমাতে পারবে না। তার মানে দেখো, এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। মনে করো একটা রেট থাকে, যে কোন একটা পণ্যের দাম দেয়া থাকে, সো ওই দামই বিক্রয় করতে হবে, যখন যেটার যেই দাম হয়। কেউ বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না, এই কথাটাই এখানে বলেছে, মানে পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না ক্রেতাদের কাছে। ঠিক আছে।
আচ্ছা, তারপরে হচ্ছে বলেছে কি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সকল ফার্মের অবাধ প্রবেশাধিকার থাকে। বলেছে কি এটার অর্থ যে কোনো ফার্ম ইচ্ছা করলে ওই দ্রব্যের উৎপাদন শুরু করে বাজারে প্রবেশ করতে পারে। আবার অন্য আবার দ্রব্যটি উৎপাদন করেছে এমন যে কোনো ফার্ম উৎপাদন বন্ধ করে দিয়ে বাজার থেকে চলে যেতে পারে। এইভাবে কোনো ফার্ম যে কোনো সময় শিল্পে প্রবেশ করতে পারে বা শিল্প থেকে চলে যেতে পারে। কথাটার মানে হচ্ছে যে এই বাজার বা যেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা বলি, সেখানে বলেছে কি যে কোনো সময় ফার্ম কি করবে, ইচ্ছা করলে উৎপাদন শুরু করতে পারবে। মনে করো যে কোনো একটা প্রোডাক্ট তারা উৎপাদন করবে, নতুন একটা সাবান ধরো উৎপাদন করবে, সেই ক্ষেত্রে তারা কি করবে, উৎপাদন শুরু করবে এবং বাজারে প্রবেশ করবে ইজিলি, ঠিক আছে। আবার বলেছে মনে করো এখন একটা সাবান তারা সেল করছে, হঠাৎ করে তারা বললো এই সাবানের উৎপাদনটা তারা বন্ধ করে দিবে, তাহলে কি হবে, এনি টাইম তারা তাদের ফার্মের উৎপাদনটা বন্ধ করে দিতে পারে এবং বাজার থেকে চলে যেতে পারে। এটা অনেক সময় দেখবা ভ্যাসলিনের ক্ষেত্রে যেমন দেখা যায়, মেরিল ভ্যাসলিনটা বাজারে খুব বেশি পাওয়া যায়, কিন্তু তিব্বত ভ্যাসলিনটা কিন্তু পাওয়া যায় না। তার মানে কি দেখা যাচ্ছে যে সেটার উৎপাদনটা খুব কম হচ্ছে। বুঝতে পেরেছো? এটাই এখানে বলেছে যে যখন সেটা উৎপাদন মানে এনি টাইম উৎপাদন শুরু করে তারা বাজারে প্রবেশ করতে পারে, আবার যে কোনো সময় উৎপাদন বন্ধও করে দিতে পারে। এই প্রশ্নটা নিয়ে কিন্তু তোমাদের দেখা যাবে, প্রশ্ন আমি সবার নিব, সবাই একটু মিউট থাকো, আমি একটু টপিকটা শেষ করি, কেউ এখন আনমিউট করবা না। তাহলে দেখো এখানে বলেছে কি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সকল ফার্মের অবাধ প্রবেশাধিকার থাকে, ব্যাখ্যা করো। এরকম একটা প্রশ্ন তোমাদের কিন্তু শর্ট প্রশ্নে আসতে পারে। তো এগুলো খুব ভালোভাবে পড়বা, আর এই বিষয়ে তোমাদের বই থেকে কিন্তু আমি ডিপলি ক্লাস নিয়েছি, সেগুলো সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে। বলেছে কি ফার্মের এই প্রবেশ বা প্রস্থানের পথে কোনো আইনগত বাধা নেই বলে ধরা হচ্ছে। বলেছে অবাধ প্রবেশাধিকার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে তোমাদের একটু প্রিন্টিং মিস্টেক আছে। এখানে আমি বলে দিচ্ছি যে বলেছে কোনো আইনগত বাধা নেই, এখন একটা সবজি বাজারে কিন্তু আইনগত বাধা থাকে না, বা একটা মুদির দোকানে কিন্তু কোনো আইনগত বাধা থাকে না, যে কেউ যে ধরনের পণ্য যে কোনো ধরনের লিগেল পণ্য তারা বাজারে কি করতে পারে, বিক্রয় করতে পারে, ঠিক আছে। এটা দেখবা, তোমরা তো এটা জানো, ইউজ টু বাজার, বাজার সম্পর্কে, কারণ বাজার রিলেটেড তোমরা মার্কেটিং এ অনেকবার পড়েছো। সেই জিনিসটা কিন্তু ক্লিয়ার হওয়ার কথা সবারই। তারপরে বলেছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতা উভয় বাজারের অবস্থা সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন থাকে, এটার বলার কিছুই নেই। এটা তোমাদের একটু আগে যে তোমার একটা বাজার নিয়ে যে প্রথম পয়েন্টটা যে বলা হয়েছিল অসংখ্য ক্রেতা বিক্রেতা, এটার সাথে অনেকটা রিলেটেড, ঠিক আছে। এটা তোমরা পড়লে বুঝতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে বার্গেনিং এর বিষয়টা এখানে সুন্দর করে লেখা আছে। কারণ আমরা একটু শর্টে যাব, এই জন্যই, কারণ কি আমাদের অনেকগুলা প্রশ্ন এখানে সলভ করতে হবে, কারণ চিত্র একটা বোঝাতে গেলেই দেখা যায় যে আধা ঘন্টার মতো চলে যায়। সেগুলো তোমাদের আগে তো ক্লাস হয়েছে, এই জন্য একবার করে তোমাদের বলে দেওয়া হচ্ছে, তোমরা অবশ্য পড়তে হবে, নিজেদের পড়ে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। অধ্যায়ের নাম কি? আচ্ছা, অধ্যায়ের নাম না তো, তুমি কি নতুন ক্লাস করছো নাকি আজকে? এটা অধ্যায় না, এটা হচ্ছে তোমাদের টেস্টের প্রশ্ন সলভ হচ্ছে, এই যে, ঠিক আছে। তোমাদের তো এনি টাইম এখন যে কোনো সময় ফাইনাল হবে, তো এই জন্য তোমাদের 7 কলেজ ন্যাশনালে কি কি প্রশ্ন ইকোনমিক্স এ রিপিটেড হচ্ছে বারবার, বোর্ড কোয়েশ্চেন, টেস্ট কোয়েশ্চেন, সেগুলোর বেসিসে একদম চ্যাপ্টার 1 থেকে একদম লাস্ট পর্যন্ত তোমাদের একটা প্রশ্ন প্যাটার্ন তৈরি করা হয়েছে। তো এখানে তোমাদের পুরা অর্থনীতির বইয়ের সম্পূর্ণ চ্যাপ্টারের প্রশ্ন রিলেটেড তোমাদের এখানে প্রশ্ন নিয়ে আছে, মানে সব চ্যাপ্টারের প্রশ্নই এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, যে নতুন তাকে আমি বলে দিয়েছি, প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। তোমাদের ইকোনমিক্স গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড হবা। আজকে টেস্টের প্রশ্ন নিয়ে 7 নাম্বার ক্লাস চলছে, তো 6টা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। তোমরা সেই ক্লাসগুলো তুমি করে ফেলবা, ঠিক আছে। আর পিডিএফটাও দেয়া আছে, ফেসবুক অরিজিনাল ভার্সন ইউজ করে ফাইলসে যে পিডিএফ ডাউনলোড করে পড়ে ফেলবা। তারপরে বলেছি কি, আচ্ছা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে
উৎপাদনে উপকরণগুলি সম্পূর্ণরূপে গতিশীল থাকে। বুঝিয়েছে কি? উৎপাদনের গতিশীলতা বলতে বোঝায় যে উপাদান গুলোকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ব্যবহার থেকে অন্য ব্যবহারে ইচ্ছা মতো স্থানান্তরিত করা যায়। মানে তুমি যে উৎপাদন করবা একটা পণ্য, তোমার মনে হলো তুমি আজকে 100টা পণ্য উৎপাদন করবা, সেক্ষেত্রে তোমার কাঁচামাল লাগতে পারে 50টা। ঠিক আছে? দেখো, আবার মনে করো তুমি আজকে 200টা পণ্য উৎপাদন করবা, সেক্ষেত্রে তোমার কাঁচামাল লাগতে পারে এখানে কত, 100টা। তার মানে কি, তোমার উৎপাদনের উপাদানগুলা কিন্তু পরিবর্তন হচ্ছে, গতিশীল মানে পরিবর্তিত হচ্ছে, এটাই বলেছে। তারপরে এই ধরনের বাজারে কোনো ফার্মের উৎপাদন ব্যয় একমাত্র ব্যয়, মানে ফার্মের যে উৎপাদন ব্যয়টা সেটাই উৎপাদন ব্যয়। যেমন বলেছে, কোন এরা একটু ব্যাখ্যাটা করলে বুঝবা যে অন্য কোনো ব্যয় যেমন বিজ্ঞাপন ব্যয়, পরিবহন ব্যয়, সংরক্ষণ, বীমা ইত্যাদি ব্যয় থাকে না। যে ফার্মের উৎপাদন ব্যয় ব্যতীত কোনো ব্যয় নেই, দ্রব্যের দাম উৎপাদন ব্যয় দ্বারা নির্ধারিত হয়। কথাটা হচ্ছে শুধু তোমার কাঁচামালের ব্যয়, তোমার পণ্য উৎপাদন করতে তোমার যতটুকু ব্যয় হচ্ছে সেটাই মূল কথা, এর থেকে বেশি কিছু না। আর 2 নাম্বার হচ্ছে এখানে কেন আমার পরিবহন ব্যয়, বিজ্ঞাপন ব্যয় থাকে না। এখন তুমি যদি একটা মাছের ব্যবসা করো, তাহলে অবশ্যই তুমি মাছের জন্য বিজ্ঞাপন দিবা না। ঠিক আছে? সেটা পরিবহনের জন্য বিজ্ঞাপন, পরিবহনের একটা খরচ লাগে না, মানে যে বিক্রেতা সেই সেটাকে বিয়ার করে নিয়ে আসে। তারপরে হচ্ছে সেটা সংরক্ষণ করতে হয় না, কাঁচা বাজার কখনো সংরক্ষণ করা যায় না। বীমা করা হয় না মুদির দোকানের জন্য বা মুদি পণ্যের জন্য, কখনো শুনেছো বীমা করা হয়? তাহলে তার জন্য বীমার ব্যয়ও থাকে না। সো বলেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই ব্যয়গুলা নেই। এই পূর্ণ প্রতিযোগিতাটা আমি তোমাদের পড়িয়েছি, একচেটিয়া সম্পূর্ণ এটার বিপরীত থাকবে। ঠিক আছে? একচেটিয়া বাজারে আসলে দেখবা সম্পূর্ণ এটার বিপরীত। সো তোমাদের কিন্তু এগুলো খুব ভালোভাবে পড়তে হবে, আমি বারবার বলছি। আর পূর্ণ প্রতিযোগিতামূলক নিয়ে তোমাদের প্রশ্ন আসবে, ম্যান্ডেটরি আসবে। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে সংজ্ঞা কাকে, সংজ্ঞা কি এটা লিখবা। লিখার পরে পয়েন্টগুলো খুব সুন্দর করে একটা একটা করে ব্যাখ্যা করে দিবা। ব্যাস, এগুলো সুন্দর করে ব্যাখ্যা করে দিবা, ডান। তারপরে এখানে আমাদের এই প্রশ্নটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক বড় একটা প্রশ্ন। যে আচ্ছা, এটা আমি তোমাদের আজকে দেখাবো না, বাট এটা এই জন্যই দেখাবো না কারণ আমি তোমাদের এটা থিওরিটা বলে দিব। কারণ থিওরিটা জানতে পারলে তোমাদের নেক্সট ক্লাস আমি এটা চিত্রটা আলোচনা করবো, যেন তোমাদের জন্য ইজি হয়। সো থিওরিটা আগে তোমাদের জানতে হবে, ঠিক আছে? এভাবে কিন্তু আমি তোমাদের এর আগেও একটা ক্লাস নিয়েছিলাম, যে আগে থিওরি গুলা বলে দিয়েছি সুন্দরভাবে, তারপরে বলেছি এটার উপরে তোমাদের আমি চিত্রের একটা ক্লাস নিব। সো সেইভাবে করে তোমাদের পড়তে হবে। তাহলে দেখো, বৈশিষ্ট্য এখন তোমরা জানো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি এটাও এখন তোমরা ক্লিয়ার। এখন তোমাদের বলবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এইটা মনে করো, আমার মনে হয় তোমাদের প্রশ্নটা করে, মানে প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা ইনক্লুডেড আছে অলরেডি। ঠিক আছে, দিয়ে দিয়েছে। সো এটা বুঝে লিখবা, মুখস্থ না, ইকোনমিক্স বুঝতে হবে। যেমন দেখো, প্রথমে তোমাদের শর্তটা দেখতে হবে। বলেছে, আচ্ছা এরকম প্রশ্ন আসলে আগে কিন্তু সংজ্ঞা লিখতে হবে। সংজ্ঞা লিখা ম্যান্ডেটরি। আগে মাস্ট বি সংজ্ঞা লিখবা, তারপরে তোমাদের এখান থেকে শর্ত লিখবা। যেমন বলেছে, ফার্মের প্রান্তিক ব্যয়, প্রান্তিক আয়, গড় আয় সমান দাম হতে হবে। তাহলে দেখো, প্রান্তিক ব্যয় নিয়ে আগে তোমরা কয়দিন আগে একটা ক্লাস আমি নিয়েছি, প্রান্তিক ব্যয় কি এবং প্রান্তিক ব্যয় কিভাবে পাওয়া যায়। ঠিক আছে? তাহলে দেখো, প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট আমরা বলি এমসি, প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ আমরা বলি MR, তারপরে গড় আয় এটাকে আমরা বলি AR, এভারেজ রিটার্ন বা এভারেজ রেভিনিউ যাই বলো, সমান সমান পি মানে প্রাইস, দাম হবে। তাহলে দেখো, আমাদের শর্তটার মধ্যে বলেছে এমসি ইকুয়াল টু MR ইকুয়াল টু AR ইকুয়াল টু পি হতে হবে, এটা আমাদের একটা শর্ত আমরা বলতে পারি। 2 নাম্বার বলেছে কি, ভারসাম্য বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। মানে এই চিত্রটা তোমরা যখন আঁকবা, তখন তোমাদের যে প্রান্তিক ব্যয় একটা রেখা থাকবে, প্রান্তিক ব্যয়, ঠিক আছে? এই যে এমসি প্রান্তিক ব্যয়, এই রেখাটা কি হবে, প্রান্তিক আয় রেখাকে ছেদ করবে। কোত্থেকে, যে নিচের দিক থেকে এরকম ছেদ করে এটা উপরের দিকে চলে আসবে, যে অনেকটা যোগান রেখার মতো। ঠিক আছে? তাহলে দেখো, এমসি মানে হচ্ছে এই মার্জিনাল কস্টকে ছেদ করে কোন রেখাটা আসবে, MR মানে মার্জিনাল রেভিনিউ, এটা হচ্ছে আমাদের শর্ত। চিত্রের দিকে একটু দেখলে হয়তো আমরা বুঝতে পারবো। এই যে দেখবা হচ্ছে,
আচ্ছা, এখানে মনে হয় তোমাদের এটার যে চিত্রটা, এটাকে আসলে আমি অ্যাড করিনি। আচ্ছা, এটা আমার একটু চেক দিতে হবে, কারণ এখানে হচ্ছে তোমাদের যে চিত্রটা আছে এটা হচ্ছে তোমাদের অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা। সো এইটা দেখাবো না এখানে। আমার চিত্রটা আমি দরকার পড়লে আরেকবার ইনক্লুড করে দিব, ঠিক আছে? এটা আমি একটু দেখি তারপরে বলবো যে এমসি রেখা কিভাবে। আচ্ছা, চিত্র যেদিন দেখাবো তখন তো আমি আবার থিওরি সহই তোমাদেরকে এটা আমি বুঝিয়ে দিব। তার মানে এই শর্তটা মুখস্থ রাখবা যে প্রান্তিক ব্যয় রেখাটা কি হবে, প্রান্তিক আয় রেখাকে ছেদ করে উপরের দিকে উঠবে। এটা আমাদের চিত্র আকার একটা শর্ত। আর 2 নাম্বারটা এখানে বলেছে দেখো, যে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল, মানে কি এমসি রেখাটা বড় হবে, মানে কস্টটা বেশি হবে কার থেকে, এমআর বা রেভিনিউ থেকে, আয় থেকে। তার মানে ব্যয় বেশি হবে আয় থেকে। কোন ব্যয়? অবশ্যই প্রান্তিক ব্যয়। আর এই প্রান্তিক কিভাবে বের করা হয় এটা কিন্তু তোমরা গত ক্লাসগুলোতে ভালোভাবে পড়েছো। আর চিত্রর বিষয়টা আমি দেখছি, দেখে তোমাদেরকে আমি ওইটা একদম এখান থেকে সহ একবারে বুঝিয়ে দিব এইটা। আর এখান থেকে তোমরা স্বল্পকালীন ভারসাম্যর এটা আমি, এটা চিত্র না বুঝলে এটা বুঝবা না। তারপরে এটা তোমরা একটু বাসায় একবার রিভাইজ দিয়ে রাখবা। নেক্সট ক্লাসে আমি যেহেতু বুঝাবো, সেই জন্য এটা একটু রিভাইজ দিয়ে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আর দেখো এখানে ভারসাম্য শর্তের একটা গাণিতিক ব্যাখ্যা আছে। তোমাদের মনে হয় গাণিতিক ব্যাখ্যা দরকার নেই, এটা বাদ দিতে পারো। আর তারপর আমি বলে দিচ্ছি যে মোট আয়কে তো আমরা টি আর ধরি এবং মোট ব্যয়কে আমরা টিসি ধরি। মানে কি, টি আর টোটাল রেভিনিউ, টিসি মানে কি টোটাল কস্ট, ঠিক আছে? তাহলে মুনাফা সমান আমরা কি ধরি, আয় থেকে ব্যয়টাকে মাইনাস করে, এখানে মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে? মানে টি আর থেকে আমরা টিসি কে কি করে দিই, বিয়োগ করে দিই। এভাবে আমরা কি পাই, মুনাফা পাই। এই যে আমরা তো এখন স্বাভাবিক মুনাফার আমরা কিন্তু ফার্মের স্বল্পকালীন যে মুনাফার, এটার কিন্তু আমরা চিত্রগুলা নেক্সট ক্লাসে দেখবো। তো সেটার জন্য তোমাদের এই শর্তগুলা মুখস্থ করবা, যে একটা চিত্র আঁকার জন্য আমাদের কি কি শর্ত প্রয়োগ করতে হয়। কারণ এই শর্তগুলা যদি না জানো তাহলে কিন্তু চিত্র আঁকা যাবে না, ঠিক আছে? এই জন্য এই শর্তগুলা পড়বা। আর এই শর্ত নিয়েও তোমাদের আমি বই থেকে 2বার পড়িয়েছি টপিক, আগের ক্লাসগুলা যারা করেছো তাদের এটা জানার কথা। আর নেক্সট ক্লাসে আমি তোমাদের এই চিত্রগুলা বুঝিয়ে দিব। তবে তার আগে তোমরা থিওরি পড়ো, পূর্ণ প্রতিযোগিতা কাকে বলে, বৈশিষ্ট্য এবং এর ফার্মের ভারসাম্যের যে শর্ত, সেগুলো ভালোভাবে পড়ো। তারপরে আমি চিত্রতে মুভ করব। আচ্ছা, পরের প্রশ্নটায় আমি যাচ্ছি। এটা কি তোমাদের বলেছিলাম? আচ্ছা, অপেক্ষক সমীকরণ, সেটা পরে দেখছি। আচ্ছা, পরে আমরা আসবো হচ্ছে 25 নাম্বার প্রশ্নটাতে। দেখো এখানে বলা আছে কি, যে স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়। এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্রশ্নটাও তোমাদের কিন্তু এবার কোন অনেকগুলা কলেজে আমি দেখেছি টেস্টে এসেছে। তাহলে দেখো বলেছে কি, স্বল্পকালীন গড় ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়। এটা কিন্তু সবসময় ইউ আকৃতির হবে। তোমরা চিত্রগুলো বাসায় প্র্যাকটিস করছো কিনা আমি এটা জানি না, তবে তোমাদের নিজের থেকে উচিত চিত্রগুলো একটু প্র্যাকটিস করা। তাহলে দেখো এখানে বলেছে কি, গড় উৎপাদন সর্বোচ্চ হলে এক সময় এস এসি সর্বনিম্ন স্তরে পৌঁছে। এটা কিন্তু আমাদের রুলস, মানে স্বল্পকালীন গড় ব্যয়ের একটা শর্ত বলতে পারো। বলেছে গড় উৎপাদন যখন সর্বোচ্চ হয় তখন একটা সময় এস এসি, এস এসি মানে কি শর্ট এভারেজ কস্ট, ঠিক আছে, বা শর্ট রান, শর্ট রান এভারেজ কস্ট, স্বল্পকালীন গড় ব্যয়, ঠিক আছে? এটাকে এখানে শর্ট ফর্মে লিখেছে যে সর্বনিম্ন স্তরে পৌঁছে। তাহলে কখন সর্বনিম্ন স্তরে পৌঁছাবে, যখন এটা গড় উৎপাদন যখন সর্বোচ্চ হবে, ঠিক আছে? গড় উৎপাদন সর্বোচ্চ হলে কিন্তু সর্বনিম্ন স্তরে পৌঁছাবে, এটা একটা ব্যাখ্যা। তারপরে বলেছে এরপর পরিবর্তনশীল উপকরণের প্রান্তিক উৎপাদন শূন্যের দিকে অগ্রসর হলে এস এসি পুনরায় বৃদ্ধি পায়। মানে বলেছি মূলত এটা মনে রাখবা যে পরিবর্তনশীল উপকরণের দ্বারা, মানে সর্বনিম্ন স্তরে যখন পৌঁছায় এর পরবর্তীতে আবার কি হয়, এস এসি বৃদ্ধি পায়। মানে গড় ব্যয়টা যখন সর্বনিম্ন স্তরে আসে এরপরে আবার উৎপাদন বাড়ানোর ফলে একটা পর্যায়ে যে আবার এস এসি কি হয়, বৃদ্ধি পেয়ে যায়, বেড়ে যায়।
তাহলে বলেছে কি, সুতরাং দেখা যায় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি স্বল্পকালে কার্যকর থাকে বলে এসএসসি রেখা ইউ আকৃতির হয়। তাহলে বিষয়টা দেখো, আমরা কিন্তু পড়েছিলাম যে একবার বাড়বে, মনে করো যে এখানে 100 বেশি, আবার মনে করো এখানে আসলো 80 কমে গেল, ঠিক আছে, আবার মনে করো এখানে আসলো তোমার 90 95, ঠিক আছে, আবার মনে করো আসলো 70। তাহলে দেখো, একবার বাড়ছে, তারপরে হচ্ছে কমে গেল, তারপরে আবার বেড়ে গেল, তারপরে আবার কমে গেল, তারপরে হচ্ছে আবারও আরো কমতে পারে। যাই হোক, এই যে বাড়া কমার মধ্যে আছে বিষয়টা, সেই অবস্থাটাকে আমরা কি বলবো, ক্রমহ্রাসমান, তাই না? এটা তোমাদের পড়েইছি আমি এর আগে ক্লাসগুলোতে। তাহলে দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটাই যখন প্রয়োগ হবে, তখনই আমার স্বল্পকালে গড় ব্যয় রেখা কি আকৃতির হবে, ইউ আকৃতির হবে। কেন হবে সেটা আমরা একটু পরে দেখবো, আমাদের ছক কি বলে সারণী পড়বো এবং হচ্ছে চিত্র দেখে আমরা এটা আলোচনা করব। তারপরে বলেছে কোন নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে যে পরিমাণ মোট অর্থ ব্যয় হয়, তাকে উৎপাদিত দ্রব্যের মোট পরিমাণ দিয়ে ভাগ করলে একক প্রতি ব্যয় বা গড় ব্যয় পাওয়া যায়। তাহলে বিষয়টা দেখো, গড় ব্যয়ের সংজ্ঞাটা কি, এটা কিন্তু আমরা পড়েছি গড় ব্যয় কাকে বলে। তোমার যত টাকা উৎপাদন হবে, মোট উৎপাদন এখন যদি তোমার 100 হয়, তারপরে তোমার এখানে কত দেখো বলেছে, নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, 100 টাকা ব্যয় হচ্ছে, এবং উৎপাদিত দ্রব্যের মোট পরিমাণ দিয়ে ভাগ করলে, এখন যদি তোমার দ্রব্য কত হয় 50, তাহলে 100/50 কত হবে 2, তাহলে তোমার গড় ব্যয় এখানে কত 2, এটাকে আমরা কি বলবো, এসি বা এভারেজ কস্ট। এটাই আমরা সারণীতে দেখাবো একটু পরে। তাহলে দেখো, এটা বলেছে সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে নর্মাল যে সূত্র আমরা জানি, মোট ব্যয় ডিভাইডেড বাই উৎপাদিত দ্রব্যের ব্যয়, এটা তোমরা এভাবে ভাগ দিবা না, তোমরা কি করবা, নিচে নিচে ডিভাইড দিয়ে লিখবা, ঠিক আছে? যেমন এখানে তোমরা লিখলা হচ্ছে টিসি উপরে, এখানে টিসি লিখে হবে দাগ দিবা নিচে, তারপরে লিখবা কিউ। তাহলে এখানে লিখবা মোট ব্যয়, এখানে লিখবা মোট উৎপাদন, তারপরে নিচে সমান সমান দিয়ে এসি লিখে দিবা। আর একটা হচ্ছে তোমরা গাণিতিক ব্যাখ্যা দিয়ে দিতে পারো, যেভাবে 150 দিয়ে যেমন আমি একটা গাণিতিক ব্যাখ্যা করে দিয়েছি, এটা দিলে বেশি ভালো হয়, ঠিক আছে, এভাবে লিখে দিবা। তাহলে দেখো, এসি জানি গড় বা এভারেজ কস্ট, টিসি টোটাল কস্ট, আর কিউ হচ্ছে কি কোয়ান্টিটি বা উৎপাদিত দ্রব্যের মোট পরিমাণ। এখন আমরা মেইন প্রশ্নে আসবো, কেন ইউ আকৃতির হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমি প্রথম লাইনগুলো তোমাদের বলেই দিয়েছি কিভাবে কি হবে, এটাই আবার এখানে ব্যাখ্যা করা আছে, যে প্রথমের এই কথাটাই এখানে ব্যাখ্যা করা আছে। তাহলে তোমাদের লেখার প্যাটার্নটা কি জানো? তোমাদের লেখার প্যাটার্নটা হচ্ছে, প্রথমে তোমরা ইউ আকৃতির কেন হয় এটাকে আগে প্রথমে 2 লাইনে একটা সংজ্ঞা লিখে দিবা, তারপরে গড় ব্যয় কি লিখে দিবা, তারপরে এরকম বোল্ড পয়েন্ট করে, আচ্ছা মাঝখানে তো গাণিতিক ব্যাখ্যা দিবাই, তারপরে এভাবে বোল্ড পয়েন্ট করে এটা আরেকবার সুন্দর করে ব্যাখ্যা দিয়ে, সারণী দিয়ে, চিত্র দিয়ে একবারে তোমরা একটা ব্যাখ্যা লিখে দিবা। এটা এই সিস্টেমটাই ফলো করবা যেভাবে আছে। তাহলে দেখো, আমরা তো এখন সংজ্ঞাটা পড়েছি, জেনেছি কি হবে। তাহলে এখানে তোমাদের উম লিখতে পারো হচ্ছে, এখানে এস এস সি এই কথাটা লিখতে পারো, শর্ট রান। এখানে তোমরা এবিসি না দিয়ে এস এ সি দিয়েও প্রকাশ করতে পারো, ঠিক আছে, এটা সমস্যা নেই। এভারেজ ভেরিয়েবল কস্ট দিয়েছে, বাট এখানে তোমরা এটা দিবা, এখানে মোট পরিবর্তনশীল না দিয়ে এখানে তোমরা দিতে পারো হচ্ছে এই যে মোট উৎপাদনের পরিমাণ, ঠিক আছে, মোট উৎপাদনের পরিমাণ, আর এটা দিবা হচ্ছে কি কোয়ান্টিটি, ঠিক আছে, উৎপাদিত দ্রব্যের পরিমাণ, মানে মোট ব্যয় এখানে দিতে পারো মোট ব্যয়, পরিবর্তনশীল না দিয়ে এখানে ছকটা লিখবা মোট ব্যয়, ঠিক আছে, টিসি। আর এখানে তোমরা লিখবা কি, আমরা কোয়ান্টিটিটা কিভাবে পাবো, এস এস সি, এটা ব্যাখ্যা করে দিবা। যে শর্ট রান, আমরা এখন কি করছি, শর্ট রান এভারেজ কস্ট, তাহলে আমরা এখানে কি দেখাবো, পরিবর্তনশীল ব্যয় দেখাবো না, কিন্তু আমরা এখানে দেখাবো গড় ব্যয়, এটা মনে রাখবা, গড়টা দেখাবো। সো পরিবর্তনশীলটা জাস্ট কেটে দিবা, আর এখানে এবিসির জায়গায় এস এ সি লিখে দিবা, শর্ট রান এভারেজ কস্ট, ঠিক আছে, বই থেকে নিয়েছি তো, তো এই জন্য তোমাদের বইতে এভারেজ কস্ট দিয়ে আছে, বাট এটার চিত্রটা তোমাদের সেম চিত্রই, তবে তোমাদের বইতে হচ্ছে এই ইউ আকৃতির, আমার কাছে যে বইটা, সেখানে হচ্ছে তোমাদের ইউ আকৃতির চিত্রটা দেয়া ছিল না, বাট এটা দেয়া ছিল হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে। সো দুইটা
প্রশ্নই তোমাদের সেম, কারণ একটা পরিবর্তনশীল ব্যয় দিয়ে ব্যাখ্যা করেছে আর একটা মোট ব্যয় দিয়ে ব্যাখ্যা করেছে, ঠিক আছে। আর মোট ব্যয় দিয়ে আমরা ব্যাখ্যা করব কখন, যখন আমাদের স্বল্পকালীন কথাটা বলবে। স্বল্পকালীনের ক্ষেত্রে আমরা এখানে এস এ সি কথাটা আনবো। আবার দীর্ঘকালীন বললে কিন্তু আমরা এখানে এল এ সি আনি, যে লং রান এভারেজ কস্ট। আমরা যখন শর্ট রান করব তখন এস দিয়ে চিহ্নিত করে দিবা, এই পার্থক্য। আবার যখন পরিবর্তনশীল বলবে তখন এ বি সি দিয়ে দিয়ে দিব, মানে এভারেজ ভেরিয়েবল কস্ট। কথা কিন্তু একই, চিত্র একই, জাস্ট তোমাদের নামগুলো চেঞ্জ হতে পারে, এই পার্থক্য। তাহলে দেখো, নর্মালি আমি যেভাবে তোমাদের এখন ব্যাখ্যাটা পড়িয়েছি, যে তোমার উৎপাদন কত, প্রথমে 1, এরপরে তোমার এখানে পরিবর্তনশীল ব্যয় 100। এখন তুমি 100 দিয়ে 1 কে ভাগ করছো, কত হচ্ছে? 100। তারপরে হচ্ছে যখন তুমি উৎপাদন বাড়ালা 2, তারপর তোমার ব্যয়ও বেড়ে গেল, উৎপাদনের সাথে তোমার ব্যয়ও কিন্তু বেড়ে গিয়েছে, কত? 150। ভাগ করে দিচ্ছ, গড় পাচ্ছ 75। আবার তুমি উৎপাদন বাড়াচ্ছ, এই উৎপাদন বাড়ানোর ফলে তোমার পরিবর্তনশীল ব্যয় কি আবার সরি, মোট ব্যয় কি আবার বেড়ে গিয়েছে। তার মানে তুমি ভাগ করে দিচ্ছ, কত পাচ্ছ এখানে? 75। তাহলে দেখো, আবার তুমি বাড়াচ্ছ, বাড়ানোর পরে কি বাড়াচ্ছ? উৎপাদন। তারপরে তোমার মোট ব্যয় কত হলো? বেড়ে 400। ভাগ করে দিচ্ছ, কত হচ্ছে? 100। এখন আমরা কিন্তু একটু আগে আমাদের থিওরিতে পড়েছিলাম যে একটা সময় পরে দেখো এসএসি সর্বনিম্ন স্তরে পৌঁছাবে এবং পরিবর্তনশীল উপকরণের প্রান্তিক উৎপাদন এসএসি পুনরায় বৃদ্ধি পাবে। মানে কি, সর্বনিম্ন স্তরে পৌঁছানোর পরে এটা আবার বৃদ্ধি পাবে। তাহলে এই যে আমাদের এটাকে বলেছি এসএসি ধরতে। তাহলে দেখো, 225 যখন আমার ব্যয়, তখন আমার গড় ব্যয় হচ্ছে 75, সর্বনিম্ন পর্যায়ে। এরপরে যখন আমি আবার মোট ব্যয়কে 400 করলাম, মানে উৎপাদনকে বাড়ালাম, তখন আমার এখানে গড় ব্যয় বা এসএসি কত হচ্ছে? বেড়ে যাচ্ছে না? আরো বেড়ে গেল। মানে একটা পর্যায়ে সর্বনিম্ন হয়ে তারপরে আর সর্বনিম্ন হচ্ছে না, না হয়ে কি আবার বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের থিওরির সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। একটা পর্যায়ে সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হওয়ার পরে এটা পুনরায় ব্যয়টা আবার বৃদ্ধি পাবে, এটা আমাদের থিওরিতেই বলা ছিল। এটার মাধ্যমেই কি, যখন হ্রাস বৃদ্ধি একসাথে হবে তখনই আমাদের এই আকৃতিটা ইউর মতো হবে। বিষয়টা দেখো, এখানে এবিসি লেখার দরকার নেই, এখানে এবিসি না এস এ সি লিখে দিবা, ঠিক আছে। প্রশ্নটা যে দেখবা, প্রশ্ন দেখে আনসার করবা। তাহলে দেখো, তোমার এখানে উৎপাদন, তুমি নিচে উৎপাদন রাখবা 1 2 3 4, আর পাশে তুমি কি রাখবা? পরিবর্তনশীল ব্যয়, যেটা তুমি করছো, যেমন 100, মানে নিচের থেকে যাবা। আচ্ছা, এখানে বলেছে কত, মনে করো যে আহ সরি, পরিবর্তনশীল ব্যয় না, ভুল বলছি। আহ গড় ব্যয়, ঠিক আছে, গড় ব্যয় রাখবা, মোট ব্যয় না, গড় ব্যয়। কারণ আমরা কি এখানে রাখবো? এস এসি, আমাদের এই রেখাটা কোনটা? এস এসি বের করছি তার জন্য। তাহলে দেখো কত হচ্ছে? 100। তারপরে 75 রাখতে পারো। তারপরে তুমি তোমার মনের মতো একটা করে তুমি কি করবা, এটা পয়েন্টটা নিয়ে নিবা। দেখবা সর্বনিম্ন পয়েন্ট কত আছে বা সর্বনিম্ন মানটা কত আছে, 75। তার মানে তুমি এখানে 50 থেকেও নিতে পারো, ওরা 25 থেকে নিয়েছে, তুমি 50 থেকেও নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর তুমি ধীরে ধীরে বাড়াও, 50 60 70, এভাবে করে তুমি 100 পর্যন্ত নিতে পারো, যেহেতু হায়েস্ট কত? 100 পর্যন্ত। সো তুমি 10 ঘর করেও ডিফারেন্স করতে পারো, 15 করেও করতে পারো, 20 করে করতে পারো। এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে নাম্বার গুলা এখানে লিখবা। বা এগুলা এভাবে ডিরেক্ট লিখবা না, ঠিক আছে, একটা পয়েন্টে পয়েন্টে লিখবা, তাহলে ভালো হয়। আচ্ছা, তারপরে বিষয়টা দেখো যে এখানে যখন তোমার এখানে উৎপাদনের পরিমাণ 1, তখন তোমার এই যে 1, তখন তোমার এখানে গড় ব্যয় কত আসছে? 100। তাহলে এই যে 100-এ একটা বিন্দু দিয়ে এখান থেকে কি ড্র করে দিবা। তারপরে আবার কত? 2 এর জন্য 75, তাহলে এই যে এখানে আবার ড্র করে দিচ্ছ। সেম ভাবে কত? 3 এর জন্য এখানে কত? 75, আবার 75, তার মানে আবার এখান থেকে যাবে। বাট কত? 3 এর জন্য। তারপরে কত? আবার 100, তাহলে এই যে আবার 100-এর জন্য এখান থেকে যাবে, এখান থেকে এই পর্যন্ত কত? এখানে 4 এর জন্য 100। যখন তুমি রেখাগুলাকে ড্র করে দিবা, দেখবা প্রত্যেকটা বিন্দু এরকম
একবার বেড়ে নিচের দিকে গিয়ে আবার বৃদ্ধি পাবে। তাহলে কি এটা ইউ শেপের মতো হচ্ছে? তার মানে কি আমাদের স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়, এটাই প্রমাণিত। এই ব্যাখ্যাটাই তোমার এখানে আছে। এবিসি দিবা না কিন্তু, বারবার বলে দিচ্ছি, এখানে এবিসির জায়গায় এসএসি দিবা, শর্ট রান এভারেজ কস্ট। যদি পরিবর্তনশীল ব্যয় বলে তখন এবিসি এবিসি দিয়ে করবা, বাট বোথ আর সেম, ঠিক আছে, দুইটাই কিন্তু একই রকম। তোমাদের এবিসি বলুক আর এসএসসি বলুক, একই প্রশ্ন প্যাটার্ন, একই, জাস্ট নামটা চেঞ্জ করে দিবা, এই এতটুকুই। আর প্রশ্ন তো তোমাদের এখন থেকে ডেইলি ক্লাসে ডেইলি এজন্যই নিব না, যেহেতু চার্ট বোঝানো হচ্ছে, প্লাস তোমাদের ছক চিত্র অনেক কিছু থাকছে, সেগুলা যদি শুধু একটা লেকচারে তোমাদের মনে থাকবে এমন না, এটা তার তোমাদের সরাসরি ক্লাস না, অনলাইন ক্লাস। সো বাসায় এগুলো আবার অ্যানালাইসিস করো, প্রবলেম ফাইন্ড আউট করো, সবসময় বলি যদি প্রবলেম ফাইন্ড আউট না করো তাহলে কিন্তু সলভ ক্লাস নেওয়া হবে না। একজনের প্রবলেম হলেও কিন্তু সলভ ক্লাস দেওয়া হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা মেয়ে হলেও বা একটা ছেলে হলেও অবশ্যই সেটা আমাকে তোমাদের জানাতে হবে। লাইভে বলতে পারলে বলবা, আদারওয়াইজ আমাকে ইনবক্সে টেক্সট করে বলবা যে আমি এখানে বুঝতে পারিনি, এখানে আমাকে একটু বুঝিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, এগুলো কিন্তু মুভমেন্ট করতে হবে, তোমাদের বলতে হবে। আর এখান থেকে তোমাদের স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় নিয়ে কাকে বলে এটা ব্যাখ্যা করা আছে, এটা তোমাদের শর্ট প্রশ্নতে আসতে পারে, এই জন্য আমি এখানে আলাদা করে দিয়ে দিয়েছি, কোনো প্রশ্নের নাম্বার দেইনি, যে স্থির ব্যয় কি এবং পরিবর্তনশীল ব্যয় কি। বা এটা তোমাদের আরেক ক্ষেত্রে আসতে পারে, যখন তোমাদের বলবে যে গড় পরিবর্তনশীল ব্যয় রেখা কেন ইউ আকৃতির হয়, এরকম প্রশ্ন যখন আসবে, এভিসির প্রশ্নটা, তখন তোমাদের এইখানে পরিবর্তনশীল ব্যয় সংজ্ঞাটা দিতে হবে। ঠিক আছে, তো এটা তো তোমাদের ইজি, যে ফার্মের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যেসব ব্যয় বৃদ্ধি পায়, উৎপাদন হ্রাসের সাথে সাথে যেসব ব্যয় হ্রাস পায়, এবং উৎপাদন শূন্য হলো যে ব্যয় বহন করতে হয় তার সমষ্টি কি স্থির ব্যয় বলে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, উৎপাদন বৃদ্ধির সাথে না, এটা এখানে ভুল আছে, একটু দেখো। আচ্ছা, এখানে তোমাদের পরিবর্তন হবে না, আমি বলি এখানে কি যে ঝামেলা, টাইপিং মিস্টেক হলে যা হয় আর কি। আচ্ছা, স্থির ব্যয়টা আমি বলে দিচ্ছি, স্থির ব্যয়টা হবে কি, যে তোমাদের উৎপাদন বৃদ্ধি করলেও স্থির ব্যয়ের উপরে কিন্তু কোনো প্রভাব ফেলবে না, ঠিক আছে, বা উৎপাদন হ্রাসের সাথেও স্থির ব্যয়ের কোনো প্রভাব ফেলবে না, মানে হ্রাস বা হ্রাস বৃদ্ধি হবে না। যেমন ব্যয়টা স্থির থাকবে, দেখো স্থির কথাটার মানে হচ্ছে কি, স্থির মানে কি কথাটা হচ্ছে যে তোমার যেটা আছে স্বাভাবিক থাকবে। যেমন মনে করো একটা বাসা ভাড়াতে যদি 4 জন মানুষ থাকে, বাসা ভাড়া যদি মনে করো 20,000 টাকা হয়, এখন 20,000 টাকা বাসা ভাড়ায় যদি মনে করো 4 জন মানুষ থাকে, তাহলে ভাড়া 20,000 টাকাই হবে। এখন মনে করো 4 জনের জায়গায় সেই বাসায় ফ্যামিলি মেম্বার 6 জন হলো, ভাড়া কিন্তু 20,000 টাকাই হবে। তখন কিন্তু বাড়িওয়ালা বলবে না যে না, ভাড়া আমাকে আরো 6 জনের জন্য আরো 3,000 টাকা বাড়িয়ে দিতে হবে, এটা কিন্তু কোথাও নেই। ঠিক আছে, তো এই ব্যয়টাকে আমরা বলবো কি, ফিক্স। আর এই ব্যয়গুলো কোনগুলা হয়, এই ব্যয়গুলো হচ্ছে আমাদের কারখানার ব্যয়, বেতন, তারপরে হচ্ছে মূলধনের অপচয় খরচ, এই যে কর্মচারীদের বেতন বলেছে, ভাতা বলেছে, ফার্মের স্থাপনা ব্যয়, একটা ফার্ম দেওয়ার সময় তোমার যে ব্যয়টা হয়, এটা ফিক্স, এগুলোর কিন্তু পরিবর্তন হয় না। এখানে ভুল আছে, ঠিক আছে, এটা বই থেকে একটু কষ্ট করে পড়ে ফেলবা, টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে আমার। তারপরে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় কাকে বলে, এটা হচ্ছে পরিবর্তন হবে, তোমার উৎপাদন বৃদ্ধির সাথে সাথে তোমার এই ব্যয়টা পরিবর্তিত হবে। এখন তুমি মনে করো তুমি 2টা কলম উৎপাদন করছো, সেটার জন্য তোমার ব্যয় হচ্ছে 5 টাকা, মানে তোমার কাঁচামালের খরচ 5 টাকা। এখন তুমি 2 কলমের জায়গায় যদি তুমি 4টা কলম কিনো, বা সরি কিনো না, 4টা কলম উৎপাদন করো, সেই ক্ষেত্রে তোমার কাঁচামালের পরিমাণও বাড়বে। দেখা যাবে তখন 5 টাকার জায়গায় কত হয়ে যাবে তোমার ব্যয়টা, কারণ দুইটার জন্য তোমার খরচ হচ্ছে 5 টাকা, এখন 4টার জন্য তোমার কত খরচ হবে, তুমি অঙ্ক করে সেটা বের করবা, তাই না? মনে করো যে এখানে তোমার 4টার জন্য 8 টাকা খরচ হচ্ছে, তাহলে কি তোমার উৎপাদন বাড়াচ্ছো, উৎপাদন বাড়ালে তোমার ব্যয়ও বাড়ছে, উৎপাদন কমাচ্ছো, কমালে তোমার ব্যয়ও কমছে, পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন, এটাই যখন আমার যে ব্যয়টা উৎপাদনের সাথে পরিবর্তিত হবে সেই ব্যয়টাকে বলে কি, পরিবর্তনশীল ব্যয়, বা ভিসি, ভেরিয়েবল কস্ট। আর এফসি দিয়ে কি আমরা বুঝি, ফিক্স কস্ট, একটু ইংলিশটাও লিখে দিবা। তাহলে দেখো এখানে আমাদের পরিবর্তনশীল ব্যয় কি, কাঁচামালের ব্যয় আছে, যন্ত্রপাতির ব্যয় আছে, চলতি ব্যয় আছে, মূলধনের সুদ, এগুলা কিন্তু বৃদ্ধি পায় কমে, বিজ্ঞাপন ব্যয়, ঠিক আছে, বা তুমি বলতে পারো যে কোনো কাঁচামাল আছে, কাঁচামালের ব্যয় তো আছেই, ঠিক আছে, যে তোমার একটা উৎপাদনের সাথে সাথে তোমার ব্যয়ের পরিবর্তন হচ্ছে, তার মানে শর্ট
বা অল্প খরচ যেগুলো সেগুলোই হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর 3 মিনিট আছে। আচ্ছা, রেকর্ডেড বলেছো, রেকর্ডেড ক্লাসগুলো কি ইকোনমিক গ্রুপে দেয়া হবে? হ্যাঁ, দেয়া আছে। তোমাদের সম্পূর্ণ, তোমরা অনেকে নতুন আছো, আমি আসলে তোমাদের এটা বলা উচিত ছিল, যেহেতু নতুন মাস থেকে আজকে মনে হয় নতুনদের সহ ক্লাস। আমি একটু প্রশ্ন নেই, ঠিক আছে? আজকে একটু কোয়েশ্চেন নেই দেখি। আমি তারপরে বলে দিচ্ছি নতুনদের উদ্দেশ্যে যে তোমাদের মাইক্রো ইকোনমিক্স 23-24 একটা গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ তো একটা আছেই, ফেসবুকে তোমাদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখবা, সেই গ্রুপের অ্যাডমিন হচ্ছে তানভীর স্যার এবং ফরহাদ স্যার। তোমাদের স্যাররা গ্রুপে রিকোয়েস্ট দিয়ে রাখলে অ্যাপ্রুভ করে দিবেন, এবং সেই গ্রুপে সিরিয়াল ওয়াইজ আমি যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো রেকর্ডেড দেয়া আছে, এবং পিডিএফও আপলোড করা আছে, ঠিক আছে? তবে গ্রুপে তোমাদের অ্যাড হতে হবে। আচ্ছা, যারা নিউ আছো তাদের একটু প্রশ্ন নেই, যে কোনো কিছু জানতে চাচ্ছো কোনো কিছু বিষয়ে, তাহলে প্রশ্ন করতে পারো, আনমিউট করে কোয়েশ্চেন করো। এই টেস্টের এই কোশ্চেন সলভের ক্লাসগুলো কবে থেকে শুরু হয়েছে? প্রশ্ন আছে কারো? আচ্ছা, নতুনদের যদি প্রশ্ন না থাকে তাহলে তো ভালোই, আমি বলে দিয়েছি তোমরা হচ্ছে গ্রুপটাতে অ্যাড হয়ে নিবা। অনেকগুলা কোয়েশ্চেন আছে, 2 মিনিটস একটা ছোট প্রশ্ন তো আসলে পাওয়া যাচ্ছে না, দেখি। আচ্ছা, এটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি কারণ তোমাদের টাইমও খুব কম। ডুওপলি কাকে বলে? 2 মিনিট, 1 মিনিট রানি। এটাও একদম ছোট একটা প্রশ্ন, জাস্ট আমি থিওরিটা ব্যাখ্যা করে দিয়েছি, বৈশিষ্ট্যটা তোমরা বাসায় পড়বা, নেক্সট ক্লাসে আমি এটা আলোচনা করে দিব। তাহলে দেখো, জাস্ট এতটুকু দেখবা যে ডুওপলি বাজার জিনিসটা কি। ডুও মানে কি, দুইটা কথা বলা আছে, মানে বলেছে যে বাজারে দুজন বিক্রেতা থাকে কিন্তু ক্রেতার সংখ্যা অসংখ্য থাকে তাকে কি বলা হয়? ডুওপলি বাজার বলা হয়। কথা হচ্ছে এখানে বিক্রেতা কতজন থাকবে? দুইজন থাকবে, কিন্তু ক্রেতা অসংখ্য থাকবে। তার মানে দেখো, এই যেখানে ডুও কথাটা মানে কি, দুজন, আর পলি শব্দের অর্থ বলেছে বিক্রেতা, মানে দুইজন বিক্রেতা যেই বাজারে থাকবে, ক্রেতা অসংখ্য থাকবে, সেই বাজারটাকে বলা হচ্ছে কি, ডুওপলি বাজার। এটা সংজ্ঞাটা পড়বা এবং বৈশিষ্ট্যগুলা ভালোভাবে পড়বা বাসায়। বৈশিষ্ট্যটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বলে দিব। আচ্ছা, এখানে অ্যানি আক্তার বলছো যে গ্রুপে কিভাবে অ্যাড হবা। গ্রুপের লিঙ্কটা তো আসলে আমার এখানে ফেসবুক, দেখি লগ ইন করা আছে কিনা, একটা মিনিট। আমি তো আসলে দিতে পারবো না, মিটিং ক্লোজ হয়ে যাবে। তোমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য তোমরা হচ্ছে স্যারকে টেক্সট করো, বা তোমাদের মেসেঞ্জার গ্রুপে বলো, বা হচ্ছে তানভীর স্যার বা ফরহাদ স্যারকে বলো মাইক্রো ইকোনমিক্স গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য, তাহলে স্যাররা তোমাদের লিঙ্কটা দিয়ে দিবে। ওই লিঙ্কে গিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে রাখলে অ্যাড হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে বৈশিষ্ট্যগুলো, এই যে দুজন বিক্রেতা থাকবে বলেছে, বিক্রেতার সাথে অপর বিক্রেতার প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান থাকবে, মানে প্রতিযোগিতা থাকবে, ঠিক আছে? বলেছে ডুওপলি বাজার ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিক্রেতারা নির্ভরশীল, মানে দুইজন বিক্রেতাদের মধ্যে কমিউনিকেশন হবে। বলেছে চাহিদা রেখা অনিশ্চিত প্রকৃতির হয়ে থাকে, চাহিদা রেখাও কিন্তু তোমাদের পড়িয়েছি গত ক্লাসগুলাতে। এবং সমজাতীয় উৎপাদন বিরাজমান থাকবে, মানে প্রোডাক্ট গুলা কি থাকবে? সেম প্রোডাক্ট থাকবে। এই তো হচ্ছে তোমাদের ডুওপলি বাজার কাকে বলে এবং বৈশিষ্ট্য। তাহলে এই 3টা প্রশ্ন বাসায় ভালো করে